বিজ্ঞান বিথি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রসায়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় পর্যায় সারণী। এই পর্যায় সারণী এতটাই গুরুত্বপূর্ণ যে একে রসায়নের মানচিত্রও বলা যায়। তো এই গুরুত্বপূর্ণ সারণী এটা কি একদিনে তৈরি হয়েছে? না, একদিনে তৈরি হয়নি। এটি বিজ্ঞানীদের দীর্ঘদিনের প্রচেষ্টায় ধাপে ধাপে তৈরি হয়েছে। তোমরা ভেবে দেখো, আমাদের পৃথিবীতে শতাধিক মৌল আবিষ্কৃত হয়েছে। এখনো পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা 118টি। এর মধ্যে 92টি প্রাকৃতিক আর 26টি কৃত্রিমভাবে আমরা তৈরি করতে পারি। তো এতগুলো মৌলের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, তাদের পারস্পরিক সম্পর্ক, বিক্রিয়ার ধরন ইত্যাদি বিষয়গুলো যদি আমরা আলাদা আলাদাভাবে মনে রাখতাম, তাহলে আমাদের কাছে বিষয়টা কতটা জটিল হতো। এই জটিলতাকে সরলীকরণ করার জন্যই কিন্তু বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে প্রয়াস চালিয়েছেন এবং তাদের প্রচেষ্টার ফলেই কিন্তু আমরা আজকে উপহার হিসাবে আধুনিক পর্যায় সারণী পেয়েছি। পর্যায় সারণী সম্বন্ধে সঠিক ধারণা লাভ করতে গেলে আমাদের কিন্তু পর্যায় সারণী তৈরির যে ইতিহাস, সেই ইতিহাসটা জানা অত্যন্ত জরুরি। আর সেই কারণে আমি আজকে এখন তোমাদের সামনে পর্যায় সারণীর পেছনে যে ঐতিহাসিক পটভূমি রয়েছে সেটা আলোচনা করব। আর এর মাধ্যমে তোমরা জানতে পারবে যে কিভাবে বিজ্ঞানীদের চেষ্টায় ধাপে ধাপে আমরা আজকের এই আধুনিক পর্যায় সারণী পেয়েছি। তো এই প্রসঙ্গে যে বিজ্ঞানীর নাম প্রথমে বলতে হয় তিনি হলেন জার্মান বিজ্ঞানী ডোবেরিনার। 1817 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডোবেরিনার প্রথম মৌলসমূহের সুশৃঙ্খল শ্রেণীবিন্যাস করার চেষ্টা করেছিলেন। তিনি তৎকালীন সময়ে আবিষ্কৃত মৌলগুলির মধ্য থেকে সমধর্মী মৌলগুলিকে বেছে নিয়েছিলেন এবং সেখান থেকে প্রতি 3টি সমধর্মী মৌল নিয়ে একটি করে ত্রয়ী গঠন করেছিলেন এবং মৌলগুলিকে তিনি তার বিখ্যাত ত্রয়ী সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করেন। ত্রয়ী সূত্রটা কি? ত্রয়ী সূত্র হচ্ছে কোনো একটি ত্রয়ীতে থাকা 3টি মৌলের মধ্যে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় মান সেটি ওই ত্রয়ীর মধ্যে থাকা দ্বিতীয় বা মাঝের মৌলের পারমাণবিক ভরের প্রায় সমান। তো এই কথাটা আমরা কতগুলো এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করছি। তোমরা স্ক্রিনে দেখো ডোবেরিনারের ত্রয়ী টেবিল। তো সেখানে 4টে ত্রয়ী রয়েছে। প্রথমে ত্রয়ীতে যে মৌলগুলো রয়েছে সেটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে রয়েছে ক্যালসিয়াম, ট্রনসিয়াম, বেরিয়াম এবং ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ও শেষে রয়েছে সালফার, সেলেনিয়াম এবং টেলুরিয়াম। তো প্রথমে যে ত্রয়ীটা রয়েছে তার প্রথম মৌল হলো লিথিয়াম, তৃতীয় মৌল হচ্ছে পটাশিয়াম। এই লিথিয়াম এবং পটাশিয়ামের পারমাণবিক ভরের গড় মান কত হচ্ছে? 23, যেটা ওই ত্রয়ীর মাঝের মৌল সোডিয়ামের সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। আমরা যদি দ্বিতীয় ত্রয়ীর ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাবো ক্যালসিয়াম এবং বেরিয়াম এদের পারমাণবিক ভরের গড় মান কত হচ্ছে? 88.5, যেটা এই ত্রয়ীর মাঝের মৌল ট্রনসিয়ামের পারমাণবিক ভরের প্রায় কাছাকাছি। অনুরূপভাবে যদি আমরা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাবো ক্লোরিন এবং আয়োডিনের পারমাণবিক ভরের গড় মান এই মাঝের মৌল ব্রোমিনের পারমাণবিক ভরের মানের প্রায় কাছাকাছি। এটাই হচ্ছে ত্রয়ী সূত্রের মূল বিষয়বস্তু। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই যে ত্রয়ী সূত্র, এটা কিন্তু খুব একটা সফলতা পায়নি। এটা ব্যর্থ হয়ে গেছে কতগুলো সীমাবদ্ধতার কারণে। সীমাবদ্ধতাগুলো কি? না, প্রথম যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে যে সব মৌলগুলিকে কিন্তু ত্রয়ী সূত্র দ্বারা প্রকাশ করা যায় না। কি রকম ব্যাপারটা? না, তৎকালীন সময়ে যতগুলো মৌল আবিষ্কৃত হয়েছিল তার সবকটি মৌল দিয়ে কিন্তু ত্রয়ী গঠন করা যায়নি। তাদের মধ্যে যে মৌলগুলো সমধর্মী ছিল সেই সমধর্মী মৌলগুলিকে নিয়ে তিনি কয়েকটি ত্রয়ী তৈরি করেছিলেন। মাত্র 12টি
মৌলের নিয়ে তিনি 4টি ত্রয়ী গঠন করেছিলেন। যেহেতু সমস্ত মৌল নিয়ে ত্রয়ী গঠন করা যায়নি, অর্থাৎ সমস্ত মৌলের ক্ষেত্রে ত্রয়ী সূত্র প্রযোজ্য হয়নি, সেই কারণে এই সূত্রটি কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছে। দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে কি না, সকল সমধর্মী মৌলের ত্রয়ী গঠন করা সম্ভব হয়নি। ব্যাপারটা কি হলো, তিনি সমধর্মী মৌলগুলি নিয়ে ত্রয়ী গঠন করেছিলেন, এটা ঠিকই, কিন্তু অনেক সমধর্মী মৌল ছিল যাদের তিনি কিন্তু ত্রয়ী গঠন করতে পারেননি। দেখো এখানে এক্সাম্পল হিসেবে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ট্রনসিয়াম এবং বেরিয়াম রয়েছে, এরা সমধর্মী মৌল, কিন্তু এদের মধ্যে মাত্র ক্যালসিয়াম, ট্রনসিয়াম এবং বেরিয়াম এই 3টি মৌল নিয়ে ত্রয়ী গঠন করেছিলেন, কিন্তু বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম সমধর্মী হওয়া সত্ত্বেও এদের নিয়ে কিন্তু কোনো ত্রয়ী গঠন করা হয়নি। এরকম প্রচুর উদাহরণ রয়েছে। তাহলে যেহেতু সব মৌলের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, সব সমধর্মী মৌলের আবার ত্রয়ী গঠন করা যায়নি, সেই কারণে এই সূত্র গ্রহণযোগ্যতা হারিয়েছে। এছাড়া তৃতীয় যে সমস্যা সেটা হচ্ছে নতুন আবিষ্কৃত মৌলগুলি সম্বন্ধে কোনো কথা কিন্তু আমরা জানতে পারিনি, অর্থাৎ ডোবেরিনারের পরবর্তীকালে যে মৌলগুলো আবিষ্কৃত হয়েছে সেই আবিষ্কৃত মৌলগুলির সঠিক স্থান কি হবে সেটা কিন্তু এই সূত্র থেকে আমরা জানতে পারিনি। শুধু তাই নয়, এই সূত্র মৌলগুলির ধর্মের পর্যায়বৃত্ততার কোনো ধারণা দিতে পারেনি। এই সীমাবদ্ধতাগুলির কারণে এই সূত্রটি গ্রহণযোগ্যতা হারিয়েছিল। তো ডোবেরিনারের পর দীর্ঘ বেশ কয়েক বছর পরে বিজ্ঞানী নিউল্যান্ড 1865 খ্রিস্টাব্দে আবারও মৌলগুলিকে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেছিলেন তার বিখ্যাত অষ্টক সূত্র প্রকাশের মাধ্যমে। এই অষ্টক সূত্রটি বুঝতে গেলে আমাদের কিন্তু আমাদের যে সঙ্গীত রয়েছে, আমরা যারা গান গাই তারা জানি যে সঙ্গীত শিখতে গেলে সারেগামা পাধানিসা শিখতে হয়। তো এই সারেগামা পাধানিসাতে যেরকম নির পরে সা ফিরে আসে, অষ্টক সূত্রের ধারণাটা বা মূল কনসেপ্ট কিন্তু এই সরগমের সঙ্গে মিল রয়েছে। অষ্টক সূত্রটা কি? অষ্টক সূত্র হচ্ছে না, মৌলগুলিকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানো যায় তাহলে যে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে ঠিক তার পরবর্তী অষ্টম মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম পূর্বের মৌলের অনুরূপ হবে। ঠিক যেমন নি এর পরে সা ফিরে আসে, সেরকম যে কোনো একটি মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম তার ঠিক অষ্টম মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মের সঙ্গে মিলে যাবে বা পুনরাবৃত্তি ঘটবে। তোমরা নিউল্যান্ডের অষ্টক সূত্রের সারণীটা দেখতে পাচ্ছ। এখানে যে মৌলগুলো রয়েছে তাদেরকে আমরা পারমাণবিক গুরুত্বের ক্রমানুযায়ী কিন্তু সাজিয়েছি। তুমি এখানে যে কোনো একটি মৌল নিয়ে যদি পরীক্ষা করো তাহলে বিষয়টা বুঝতে পারবে। ধরো আমি লিথিয়ামকে প্রথম মৌল হিসাবে ধরে নিলাম। লিথিয়াম থেকে যদি গণনা করি তাহলে লিথিয়ামকে 1 ধরলে অষ্টম মৌল কিন্তু হচ্ছে সোডিয়াম। এই সোডিয়ামের ভৌত এবং রাসায়নিক ধর্ম লিথিয়ামের সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে, অর্থাৎ লিথিয়ামের ভৌত এবং রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটছে তার অষ্টম মৌল সোডিয়ামের ক্ষেত্রে। অনুরূপভাবে সোডিয়াম থেকে যদি আমরা গণনা করি তাহলে অষ্টম মৌল হচ্ছে পটাশিয়াম। এই সোডিয়ামের ভৌত এবং রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটবে পটাশিয়ামের ক্ষেত্রে। তুমি এখানে যে কোনো মৌল নিয়ে কিন্তু এটা ট্রাই করতে পারো। যদি তুমি কার্বন নিয়ে দেখো তাহলে কার্বনের পরে অষ্টম মৌল কি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 সিলিকন। তার মানে কার্বনের ভৌত এবং রাসায়নিক ধর্মের অনেকটাই মিল পাওয়া যাবে সিলিকনের ক্ষেত্রে। এটাই হচ্ছে অষ্টক সূত্রের বিষয়বস্তু। তো এই অষ্টক সূত্রও কিন্তু ডোবেরিনারের ত্রয়ী সূত্রের মতো ব্যর্থ হয়ে গিয়েছিল। কেন ব্যর্থ হয়েছিল না, এটাতেও অনেকগুলো সীমাবদ্ধতা রয়েছে। প্রথম যে সীমাবদ্ধতা যেটা বলতে হয় সেটা হচ্ছে এটা ডোবেরিনারের ত্রয়ী সূত্রের মতো সমস্ত মৌলকে কিন্তু ব্যাখ্যা করতে পারেনি, অর্থাৎ তৎকালীন সময়ে আবিষ্কৃত সকল মৌলের ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য নয়। তোমরা খেয়াল করে দেখো এখানে হাইড্রোজেন থেকে এই ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলিকে সাজানো হয়েছে পারমাণবিক গুরুত্বের ক্রমানুযায়ী, কিন্তু ক্যালসিয়ামের পরে যে মৌলগুলি রয়েছে তাদেরকে যদি পারমাণবিক গুরুত্ব
গুরুত্বের ক্রমে আমরা সাজাই, তাহলে কিন্তু প্রতি অষ্টম মৌলে আর ভৌত এবং রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটবে না। অর্থাৎ এই হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলির ক্ষেত্রে কেবলমাত্র অষ্টক সূত্র প্রযোজ্য হচ্ছে, ক্যালসিয়াম পরবর্তী মৌলগুলির ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য হচ্ছে না। তাহলে যেহেতু সমস্ত মৌলের ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য নয়, সেই কারণে এটাও গ্রহণযোগ্যতা হারিয়েছিল। এবং এই সূত্রটি ডোবেরিনারের ত্রয়ী সূত্রের মতো পরবর্তী আবিষ্কৃত নতুন মৌলগুলি সম্বন্ধে কিন্তু বিস্তারিত কোনো তথ্য দিতে পারেনি, সেই কারণে এটা গ্রহণযোগ্যতা হারিয়েছিল। এরপরে যে বিজ্ঞানীর অবদান রয়েছে পর্যায় সারণী তৈরির পেছনে, তিনি হলেন বিজ্ঞানী লোথার মেয়ার। তবে লোথার মেয়ার ডোবেরিনার এবং নিউল্যান্ডের মতো মৌলগুলিকে টেবিলে শ্রেণীবদ্ধ করেননি। তিনি মৌলগুলির ভৌত ধর্মকে প্রকাশ করেছিলেন একটা লেখচিত্রের মাধ্যমে। লোথার মেয়ার মৌলের পারমাণবিক আয়তন এবং মৌলগুলির পারমাণবিক ভর এটা নিয়ে লেখচিত্র তৈরি করেছিলেন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে লোথার মেয়ারের পারমাণবিক আয়তন লেখ, যেখানে তিনি ওয়াই অক্ষ বরাবর মৌলগুলির পারমাণবিক আয়তনের মান বসিয়েছিলেন এবং এক্স অক্ষ বরাবর মৌলগুলির পারমাণবিক ভরের মান বসিয়েছিলেন। দিয়ে তিনি দেখতে পেলেন যে লেখচিত্রটা তৈরি হলো সেটা কিন্তু দেখতে এইরকম ঢেউ খেলানো তরঙ্গের মতো। এই যে তরঙ্গের মতো দেখতে লেখচিত্র, এটাকেই বলা হয় লোথার মেয়ারের পারমাণবিক আয়তন লেখ। তো এই লেখচিত্রের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমি ধাপে ধাপে আলোচনা করব। তবে তার আগে তোমাদের কিন্তু মনে একটা প্রশ্ন জেগেছে যে পারমাণবিক আয়তন আসলে কি? পারমাণবিক আয়তন হচ্ছে কঠিন অবস্থায় কোনো মৌলের 1 গ্রাম পরমাণু পদার্থ ওর গলনাঙ্কে যে আয়তন দখল করে সেটাই হচ্ছে ওই মৌলের পারমাণবিক আয়তন। অর্থাৎ পারমাণবিক আয়তন হলো গ্রাম পারমাণবিক ভরকে যদি আমি তার ঘনত্ব দিয়ে ভাগ করি, তাহলে যে মানটা পাবো সেটাই হচ্ছে পারমাণবিক আয়তন। আশা করি বোঝা গেল পারমাণবিক আয়তন বিষয়টা কি। তো এবারে চলো আমরা দেখি যে লোথার মেয়ারের যে লেখচিত্র সেটার কি বৈশিষ্ট্য রয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লোথার মেয়ারের লেখচিত্র। দেখো এর 4টি কিন্তু অংশ রয়েছে। এই যে উপরের অংশগুলো, এগুলোকে বলা হয় তরঙ্গ শীর্ষ। তরঙ্গ শীর্ষ থেকে যদি আমি নিচের দিকে অগ্রসর হই, তাহলে এই যে অংশগুলো রয়েছে এইগুলোকে বলা হচ্ছে, এই যে অংশগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে যে ক্রম হ্রাসমান অংশ। ক্রম হ্রাসমান অংশের পরে এই যে বিস্তীর্ণ নিচের অংশটা, এটাকে বলা হচ্ছে মিনিমা। এবং মিনিমা থেকে যখন আমরা আবার তরঙ্গ শীর্ষের দিকে যাচ্ছি, এই অংশটা এটাকে বলা হচ্ছে কি ক্রমবর্ধমান অংশ। এখানে এটা ক্রমবর্ধমান অংশ হচ্ছে, এই যে জায়গাটা এটাও কিন্তু ক্রমবর্ধমান অংশ। তো এই 4টি বিশেষ অংশে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের মৌলগুলি কিন্তু অবস্থান করে। কোথায় কারা অবস্থান করে দেখো, এই যে তরঙ্গ শীর্ষগুলো রয়েছে, এই তরঙ্গ শীর্ষগুলোতে কিন্তু থাকে অধিক তড়িৎ ধনাত্মক মৌল, অর্থাৎ ক্ষার ধাতুগুলো থাকে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা কিন্তু এই তরঙ্গ শীর্ষে থাকে। আর ক্রম হ্রাসমান অংশে, এই ক্রম হ্রাসমান অংশগুলোতে থাকে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি, অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ট্রনসিয়াম, এই যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি এরা কোথায় থাকে না, এরা অবস্থান করে এই ক্রম হ্রাসমান অংশে। এই যে দেখো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ট্রনসিয়াম ক্রম হ্রাসমান অংশে অবস্থান করে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো। আর এই বিস্তীর্ণ মিনিমাতে কারা অবস্থান করে? সন্ধিগত মৌল। আর ক্রমবর্ধমান অংশে থেকেছে এই যে ক্রমবর্ধমান অংশগুলো, এগুলোতে থাকে
তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হ্যালোজেন। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, এই ক্রমবর্ধমান অংশে রয়েছে ফ্লোরিন, এটাতে রয়েছে ক্লোরিন, এখানে ব্রোমিন, এরকম রয়েছে। তো এই যে লেখচিত্র, এই লেখচিত্র থেকে লোথার মেয়ার কিন্তু একটি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। সেটা কি? সেটা হচ্ছে তিনি লক্ষ্য করেন যে মৌলগুলিকে যদি তাদের পারমাণবিক গুরুত্বের ক্রমানুযায়ী সাজানো যায় তাহলে তাদের ভৌত ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। এখানে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবে, লোথার মেয়ার কিন্তু ভৌত ধর্মের কথা বলেছেন। তো সমসাময়িক কালে আরেকজন বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করেছিলেন, তিনি হলেন মেন্ডেলিভ। তো মেন্ডেলিভ লোথার মেয়ারের পর্যবেক্ষণ থেকে এবং নিজের গবেষণা থেকে তিনি এই সিদ্ধান্তে আসেন যে মৌলগুলির শুধুমাত্র ভৌত ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় না, মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় যদি তাদেরকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানো যায়। এই পর্যবেক্ষণ থেকে তিনি কিন্তু পর্যায় সূত্র প্রকাশ করেন, যেটা আমাদের রসায়নে কিন্তু একটা মাইলস্টোন। তো পর্যায় সূত্রটা কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজালে মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তাহলে লোথার মেয়ার এবং যে মেন্ডেলিভ এর পর্যায় সূত্র, এদের মধ্যে পার্থক্য শুধু একটাই, যে লোথার মেয়ার শুধুমাত্র বলেছিলেন পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটবে মৌলের ভৌত ধর্ম, কিন্তু মেন্ডেলিভ বলেছেন যে না, ভৌত ধর্মের পাশাপাশি রাসায়নিক ধর্মেরও পুনরাবৃত্তি ঘটবে। এরপরে আমরা দেখে নেব যে মেন্ডেলিভের যে পর্যায় সারণী সেটা তিনি কিভাবে তৈরি করেছিলেন। তিনি যখন তৈরি করলেন 63টি মৌল ছিল আবিষ্কৃত হয়েছিল। তো 63টি মৌল নিয়ে তিনি যে সারণীটা তৈরি করেছিলেন সেটাই হচ্ছে পর্যায় সারণী নামে পরিচিত। তো আমরা সেটা এবারে দেখব। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল। তো এই যে টেবিলটা, এর একটা বৈশিষ্ট্য রয়েছে, 7টা পর্যায় রয়েছে আর 8টা শ্রেণী রয়েছে। পর্যায়টা কি না, এই বাম থেকে ডান দিকে যে ঘরগুলো রয়েছে ভূমির সমান্তরাল, অর্থাৎ অনুভূমিক যে ঘরগুলো রয়েছে এর সবকটাকে নিয়ে বলা হচ্ছে এক একটা পর্যায়। এই যে 1 নম্বরে যতগুলো ঘর রয়েছে এই ঘরগুলো সবগুলো মিলিয়ে একটা পর্যায়। আবার এই 2 নম্বরে যে ঘরগুলো রয়েছে এর সবকটা ঘরকে একসঙ্গে একটা পর্যায় বলা হচ্ছে। আর উলম্ব যে রেখাগুলো রয়েছে, ঘরগুলো রয়েছে, এইগুলোকে বলা হচ্ছে শ্রেণী। তো শ্রেণী রয়েছে 8টা এবং পর্যায় রয়েছে 7টা। তবে এখানে একটা লক্ষণীয় বিষয়, 8টা শ্রেণীর মধ্যে 7টা শ্রেণীকে, 1 থেকে 7 নম্বর শ্রেণীকে কিন্তু দুটো করে উপশ্রেণীতে ভাগ করা হয়েছে, কিন্তু 8ম শ্রেণীকে কোনো উপশ্রেণীতে কিন্তু ভাগ করা হয়নি। মেন্ডেলিভ যখন পর্যায় সারণী তৈরি করেন তখন কিন্তু নিষ্ক্রিয় মৌল আবিষ্কৃত হয়নি, সেই কারণে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে কোথাও কিন্তু নিষ্ক্রিয় মৌল নেই। মেন্ডেলিভের পরে নিষ্ক্রিয় মৌল আবিষ্কৃত হওয়ার পর মেন্ডেলিভের পর্যায় সারণীকে সংশোধিত করে মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণী প্রকাশ করা হয় এবং সেখানে কিন্তু 8ম শ্রেণীর পরে আরেকটা নতুন শ্রেণী তৈরি করা হয়েছিল, সেটাকে শূন্য শ্রেণী নাম দেওয়া হয়েছিল এবং সেখানে হ্যালোজেন মৌলগুলো কিন্তু রয়েছে। তো বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমরা মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণীটা একবার দেখে নেব। তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সারণী। তো মেন্ডেলিভের পর্যায় সারণী আর সংশোধিত মেন্ডেলিভের পর্যায় সারণী, এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে না, এই যে তোমরা কালো বর্ডার দেওয়া অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর অংশ। এটার সঙ্গে কেবলমাত্র এই শূন্য শ্রেণীটাকে জুড়ে দেওয়া হয়েছে। এখানে কোন মৌলগুলো স্থান পেয়েছে? এখানে স্থান পেয়েছে নিষ্ক্রিয় মৌলগুলো, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এগুলো স্থান পেয়েছে। এই নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী এবং আর এই মেন্ডেলিভ কর্তৃক প্রদত্ত যে পর্যায় সারণী, এই দুটো মিলে সমগ্র টেবিলটাকেই বলা হচ্ছে
মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণী বা সংশোধিত মেন্ডেলিফের পর্যায় সারণী। তো ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেল। তো এই মেন্ডেলিফের পর্যায় সারণীর মানে গুরুত্ব কিন্তু অপরিসীম। রসায়নে একে একটা মাইলস্টোনও বলা যেতে পারে। তো আমরা এবারে এই পর্যায় সারণীর যে গুরুত্বগুলো রয়েছে সেগুলো ধাপে ধাপে আলোচনা করব। তো মেন্ডেলিফের পর্যায় সারণীর গুরুত্ব আলোচনা করতে গেলে প্রথমে যে কথাটি বলতে হয় সেটা হচ্ছে মৌলগুলির সুশৃঙ্খল শ্রেণীবিন্যাস। মেন্ডেলিফ মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী এমনভাবে সাজিয়েছিলেন যাতে সমধর্ম বিশিষ্ট মৌলগুলি একই শ্রেণী ও উপশ্রেণীতে স্থান পায়। এর ফলে কি হয়েছে, মৌলগুলি সম্বন্ধে গবেষণা এবং রসায়ন শিক্ষা অনেকটাই সহজ হয়েছে, যেটা মেন্ডেলিফের পর্যায় সারণী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় যেটা, সেটা হলো অনাবিষ্কৃত মৌলের ভবিষ্যৎবাণী। ব্যাপারটা কিরকম না, মেন্ডেলিফ তার পর্যায় সারণী তৈরির সময় কিছু কিছু ঘর ফাঁকা রেখেছিলেন এবং সেই ঘরগুলোতে কি ধরনের মৌল, কি ধর্মের মৌল বসতে পারে সেটা কিন্তু তিনি আগে থেকেই তার ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। যে মৌলগুলি সম্বন্ধে তিনি আগে থেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলো হচ্ছে একা বোরন, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন, একা ম্যাঙ্গানিজ। পরবর্তীকালে যখন স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম, টেকনিসিয়াম এইগুলো আবিষ্কার হয়, তখন কিন্তু দেখা যায় যে এই মৌলগুলির সম্বন্ধে মেন্ডেলিফ যা যা বলেছিলেন তা কিন্তু বাস্তবে মিলে যায়। তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণী এটা আর একটা গুরুত্ব, যে আগে থেকেই আমরা মৌলের ধর্ম বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে পেরে যাচ্ছি। তো তৃতীয় যে গুরুত্ব সেটা হচ্ছে পারমাণবিক ভরের সংশোধন। তো মেন্ডেলিফ মৌলগুলিকে যখন ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজাচ্ছিলেন, তখন অনেক ক্ষেত্রে তিনি কি করেছেন যে সমধর্মী মৌলগুলিকে একই শ্রেণীতে স্থান দিতে গিয়ে দেখেন কিছু কিছু মৌলের পারমাণবিক গুরুত্বের ভুল তিনি সংশোধন করেন। যেমন ধরো একটা উদাহরণ, প্রথমের দিকে মনে করা হতো বেরিলিয়ামের পারমাণবিক গুরুত্ব 13.5 এবং যোজ্যতা ধরা হতো 3, কিন্তু এই তথ্য অনুযায়ী বেরিলিয়ামকে যে জায়গায় স্থান দেওয়া উচিত সেখানে কিন্তু আগে থেকে অন্য একটি মৌল স্থান পেয়েছিল। ফলে মেন্ডেলিফ বেরিলিয়ামকে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের সাথে ধর্মের মিল থাকায় তাকে 2 নম্বর শ্রেণীতে স্থান দিয়েছে। তো এই স্থান দেওয়াতে কি হলো, বেরিলিয়ামের যোজ্যতা ধরা হলো 2 এবং পারমাণবিক গুরুত্ব সেই অনুযায়ী হলো 9। এই বেরিলিয়ামের যোজ্যতা 2 আর পারমাণবিক গুরুত্ব যে 9 ধরা হয়েছিল এটা কিন্তু বাস্তবের সঙ্গে মিলে গেছে। সুতরাং তাহলে পর্যায় সারণী তৈরি করতে গিয়ে অনেক মৌলের সম্বন্ধে যে ভুল ধারণা ছিল, তাদের পারমাণবিক গুরুত্ব সম্বন্ধে যে ভুল ধারণা ছিল সেটা কিন্তু সংশোধন হয়ে গিয়েছিল। চতুর্থ যে গুরুত্ব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার পূর্বানুমান। দেখো, সমধর্মী মৌলগুলোকে একই শ্রেণীতে রাখার কারণে ওই কোনো একটি শ্রেণীর যদি একটা মৌলের রাসায়নিক ধর্ম, বৈশিষ্ট্য, বিক্রিয়ার ধরন আমরা জানতে পারি, তাহলে কিন্তু সেই শ্রেণীর অন্যান্য মৌল কি ধরনের রাসায়নিক বিক্রিয়া করতে পারে বা তাদের ধর্ম বৈশিষ্ট্য কি হতে পারে সেটা কিন্তু আমরা অনুমান করতে পারি, যেটা পর্যায় সারণীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম এরা একই শ্রেণীর ক্ষার ধাতু। তো সোডিয়াম যেমন জলের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে ক্ষার এবং হাইড্রোজেন উৎপন্ন করে, তেমনি পটাশিয়ামও জলের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন করে। তাহলে সোডিয়ামের বিক্রিয়ার ধরন জানলে পটাশিয়ামেরটা যদি নাও জানা থাকে সেটা কিন্তু আমরা অনুমান করতে পারি। আবার যেমন ফ্লুরিনের যদি ধর্ম সম্পর্কে আমরা জানি, তাহলে ওই শ্রেণীর অন্যান্য যে হ্যালোজেন মৌলগুলো যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের সম্বন্ধে কিন্তু আমরা অনায়াসেই অনুমান করতে পারবো তাদের ধর্ম বৈশিষ্ট্য কি হতে পারে।
এটাই কিন্তু পর্যায় সারণীর একটা গুরুত্বপূর্ণ উপযোগিতা। তো এত কিছুর পরেও কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণীর অনেক সীমাবদ্ধতা রয়েছে, এটাও কিন্তু মানে সমালোচনার ঊর্ধ্বে নয়। তো আমরা এরপরে সীমাবদ্ধতাগুলি আলোচনা করব। দেখো, মেন্ডেলিভের পর্যায় সারণী সীমাবদ্ধতা আলোচনা করতে গেলে প্রথমে যেটা বলতে সেটা হচ্ছে পর্যায় সূত্রের লঙ্ঘন। মেন্ডেলিভ তার পর্যায় সারণীটা তৈরি করেছিলেন মৌলগুলিকে তাদের পারমাণবিক গুরুত্বের ক্রমবর্ধমানে সাজিয়ে, অর্থাৎ কম পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌল আগে স্থান পাবে, তারপরে স্থান পাবে তার চেয়ে বেশি পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলগুলি। কিন্তু এইভাবে সাজাতে গিয়ে তিনি অনেক ক্ষেত্রেই বেশি পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলকে কম পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলের আগে স্থান দিয়েছেন। যেমন দেখো, এই ছকে এই যে কোবাল্ট কিন্তু নিকেলের আগে স্থান পেয়েছে। কোবাল্টের পারমাণবিক গুরুত্ব কত? 58.94 আর নিকেলের 58.69। অর্থাৎ নিকেলের তুলনায় কোবাল্টের পারমাণবিক গুরুত্ব কিন্তু বেশি। সুতরাং কোবাল্টের স্থান নিকেলের পরে হওয়া উচিত ছিল, কিন্তু পর্যায় সারণীতে আমরা কি দেখতে পাচ্ছি না, কোবাল্টের স্থান নিকেলের পরে না হয়ে নিকেলের আগে হয়েছে। তাহলে এটা পর্যায় সূত্রকে লঙ্ঘন করছে। আবার যদি আমরা এই টেলুরিয়ামকে দেখি, টেলুরিয়ামের পারমাণবিক গুরুত্ব 127.61 আর আয়োডিনের ক্ষেত্রে কত? 126.91। তাহলে এখানেও কিন্তু টেলুরিয়ামের পারমাণবিক গুরুত্ব আয়োডিনের তুলনায় কিন্তু অনেকটাই বেশি। তাহলে তা সত্ত্বেও এটিকে আয়োডিনের পূর্বেই স্থান দেওয়া হয়েছে। তো এই যে ত্রুটিগুলো, এটা কিন্তু একটা মারাত্মক ত্রুটি। যাই হোক, এরপরে যে ত্রুটিটা সেটা হচ্ছে আইসোটোপের জন্য কোনো আলাদা স্থান নেই। আইসোটোপ দেখো, হাইড্রোজেনের 3টি আইসোটোপ, যেমন ধরো প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম, এদের পারমাণবিক ভর আলাদা। তা সত্ত্বেও এরা পর্যায় সারণীতে এদের কোনো পৃথক স্থান কিন্তু দেওয়া নেই। ব্যাপারটা কিরকম হলো না, মেন্ডেলিভ মৌলগুলিকে তাদের পারমাণবিক ভরের ক্রমবর্ধমান মানে সাজিয়েছিলেন। তাহলে পারমাণবিক ভর আলাদা হলেই মৌলগুলি আলাদা আলাদা ঘরে বসবে। এখন অনেক মৌল রয়েছে তাদের আইসোটোপের পারমাণবিক ভর আলাদা আলাদা। যেমন ধরো হাইড্রোজেন এই মৌলটি তো 3 ধরনের আইসোটোপ পাওয়া যায়। ওই আইসোটোপ গুলোর পারমাণবিক ভর আলাদা। তাহলে পারমাণবিক গুরুত্বের ক্রমানুযায়ী যেহেতু সাজানো হয়েছে, তাহলে আইসোটোপ গুলিকেও তো তাহলে আলাদা আলাদা ঘরে বসাতে হতো, কিন্তু এখানে কিন্তু তা করা হয়নি। অর্থাৎ মেন্ডেলিভের পর্যায় সারণীতে আইসোটোপের জন্য কোনো আলাদা স্থান কিন্তু নেই। এরপরে যে ত্রুটিটা সেটা হচ্ছে, দেখো, ভিন্ন ধর্ম বিশিষ্ট মৌলের একই শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। এটা একটা কিন্তু মারাত্মক ত্রুটি। তিনি সমধর্মী মৌলগুলিকে একই শ্রেণীতে রেখেছিলেন আর ভিন্ন ধর্মী মৌলগুলিকে ভিন্ন শ্রেণীতে রেখেছিলেন, কিন্তু এটা করতে গিয়ে দেখা গেছে যে ভিন্ন ধর্মী মৌল হওয়া সত্ত্বেও একই শ্রেণীতে স্থান পেয়ে গেছে। যেমন ধরো, সম্পূর্ণ ভিন্নধর্মী হচ্ছে ম্যাঙ্গানিজ। এটি হ্যালোজেন মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এই হ্যালোজেন মৌলগুলির সঙ্গে একই শ্রেণী, এই 7ম শ্রেণীতে স্থান পেয়েছে। তো এই চার্টে দেখো, এই যে এই ম্যাঙ্গানিজ আছে 7ম শ্রেণীতে, আবার ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো কিন্তু রয়েছে এই 7ম শ্রেণীতে। তাহলে ম্যাঙ্গানিজের সঙ্গে কিন্তু এই ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের কোনো মিল নেই, তা সত্ত্বেও কিন্তু একই শ্রেণীতে রয়েছে। এরকম আরো অনেক উদাহরণ রয়েছে, তো একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম। তো এরপরে যে ত্রুটি সেটা হচ্ছে 8ম শ্রেণীর অস্বাভাবিক বিন্যাস। এখানে দাগ নম্বরটা ভুল আছে, এটা 4 নম্বর হবে। যাই হোক, তো 8ম শ্রেণীর অস্বাভাবিক বিন্যাসটা কি? দেখো, তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে 8ম শ্রেণী, এখানে দেখো
একটা শ্রেণীতে 3টি করে মৌল রয়েছে, তাই না? তো অন্যান্য শ্রেণীগুলোতে দেখো উপশ্রেণীতে ভাগ করা হয়েছে, কিন্তু এটাতে কোনো উপশ্রেণী নেই। আর ওই উপশ্রেণীতে কিন্তু প্রত্যেকটা একটা করে মৌল রয়েছে, শ্রেণী বরাবর প্রত্যেকটা পর্যায়ে একটা করে মৌল কিন্তু রয়েছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই মানে অষ্টম শ্রেণীতে কোনো একটি পর্যায়ে সেখানে কিন্তু 3টি করে মৌল রয়েছে, যেটা এই সমগ্র যে পর্যায় সারণী বা এই যে টেবিলটা রয়েছে, এর যে শ্রেণীবিন্যাস, এর যে একটা ধারাবাহিকতা, সেটা কিন্তু ব্যাহত করেছে। হাইড্রোজেনের বিতর্কিত অবস্থান। দেখো, হাইড্রোজেন এমন একটা মৌল, এর যে রাসায়নিক ধর্ম, বৈশিষ্ট্য, বিক্রিয়ার ধরন, এটা এই ক্ষার ধাতুর সঙ্গেও মিল রয়েছে, আবার এই হ্যালোজেন মৌলগুলোর সঙ্গেও কিন্তু মিল রয়েছে। এখন একটা মৌলের যদি দু ধরনের মৌলের রাসায়নিক ধর্মের মিল থাকে, তাহলে পার্টিকুলার কোনো একটি শ্রেণীতে স্থান দেওয়া সত্যি কিন্তু খুবই কঠিন কাজ। সেই কারণে এই হাইড্রোজেনকে কিন্তু মেন্ডেলিভ সঠিক স্থান দিতে পারেননি, একে দুষ্ট মৌল বলেছিলেন। এবং যেহেতু এর পারমাণবিক ভর সবচেয়ে কম, সেই কারণে একে হ্যালোজেন মৌলগুলির সঙ্গে ক্ষার ধাতুগুলির সঙ্গে এই প্রথম শ্রেণীতে কিন্তু স্থান দিয়েছেন তিনি। মেন্ডেলিভের পর্যায় সারণী মৌলগুলির শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও এর অনেকগুলো সীমাবদ্ধতা ছিল, আমরা সেগুলো ইতিমধ্যেই আলোচনা করলাম। তো এই সীমাবদ্ধতাগুলির যথাযথ ব্যাখ্যা ও সংশোধনের ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী মজলির পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিজ্ঞানী মজলির যে পরীক্ষা, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত, সেটা কিন্তু একটা নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছিল, এবং যার মাধ্যমে কিন্তু আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর ভিত তৈরি হয়। বিজ্ঞানী মজলে তিনি কি করেছিলেন, তিনি বিভিন্ন মৌলের উপর উচ্চ শক্তির ইলেকট্রন নিক্ষেপ করেন এবং মৌলগুলি থেকে নির্গত এক্স রশ্মির কম্পাঙ্ক এবং মৌলগুলির যে পারমাণবিক ক্রমাঙ্ক, তার সঙ্গে একটা সহজ সম্পর্ক তিনি পর্যবেক্ষণ করেন। তিনি দেখতে পান যে মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক মৌল থেকে নির্গত এক্স রশ্মির কম্পাঙ্কের বর্গমূলের সমানুপাতিক। তোমরা স্ক্রিনে সম্পর্কটা দেখতে পাচ্ছ। এখানে এক্স রের কম্পাঙ্ককে নিউ ধরা হয়েছে এবং পারমাণবিক ক্রমাঙ্ককে জেড ধরা হয়েছে। তো এটা ধরে যে সম্পর্কটা রয়েছে সেটা হচ্ছে √নিউ সমান a ইন্টু জেড মাইনাস বি, যেখানে a এবং b এই সংখ্যাগুলো ধ্রুবক। এই ধ্রুবক সংখ্যাগুলোকে যদি তুলে দেওয়া হয়, তাহলে কিন্তু রিলেশনটা কি দাঁড়ায় না √নিউ ভেরিজাজ জেড, অর্থাৎ মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক মৌল থেকে নির্গত এক্স রশ্মির কম্পাঙ্কের বর্গমূলের সমানুপাতিক। তো এই পর্যবেক্ষণ থেকে বিজ্ঞানী মজলে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তে উপনীত হন। সেটা কি না, তিনি বলেন যে পারমাণবিক ভরের তুলনায় পারমাণবিক ক্রমাঙ্কই হলো মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের প্রকৃত নিয়ন্ত্রক। অর্থাৎ মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম পারমাণবিক ক্রমাঙ্কের উপর নির্ভর করে। তার যে এই সিদ্ধান্ত, এটা কিন্তু একটা নতুন দিগন্ত উন্মোচিত করে। এতদিন ধরে আমরা মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্বের উপরে নির্ভর করে এটা জেনে আসছিলাম, কিন্তু মজলের এই পরীক্ষা টোটালি আমাদের চিন্তাধারাকে পাল্টে দেয় এবং নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করে। এখান থেকেই কিন্তু আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর ভিত্তি তৈরি হয় এবং মজলের পরীক্ষাকে অনুসরণ করে আধুনিক পর্যায় সূত্র প্রতিষ্ঠিত হয়। আধুনিক পর্যায় সূত্রটা কি? আধুনিক পর্যায় সূত্র হচ্ছে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী যদি সাজানো যায়, তাহলে মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম
পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এই আধুনিক পর্যায় সূত্র এটা কিন্তু মেন্ডেলিভের পর্যায় সূত্রের মতোই, কিন্তু সামান্য পার্থক্য রয়েছে। আমি সেই মেন্ডেলিভের পর্যায় সূত্রের সঙ্গে কি পার্থক্য রয়েছে সেটা একসঙ্গে দেখাচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। দেখো, মেন্ডেলিভের যে পর্যায় সূত্রটা কি, মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজালে মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, এটা মেন্ডেলিভের পর্যায় সূত্র। তো আধুনিক পর্যায় সূত্র আর মেন্ডেলিভের পর্যায় সূত্র ব্যাপারটা কিন্তু একই রকম, কিন্তু এখানে যে মূল পার্থক্য সেটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র পারমাণবিক ক্রমাঙ্ককে প্রাধান্য দিয়েছে, আর মেন্ডেলিভের পর্যায় সূত্র পারমাণবিক গুরুত্বকে প্রাধান্য দিয়েছে। অর্থাৎ আধুনিক পর্যায় সূত্র পারমাণবিক গুরুত্বের জায়গায় পারমাণবিক ক্রমাঙ্ককে প্রাধান্য দিয়েছে, যেটা বিজ্ঞানী মোজেলের যে সিদ্ধান্ত তার অনুকরণে। তো আধুনিক পর্যায় সূত্রটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, এবং মেন্ডেলিভের পর্যায় সূত্রের সঙ্গে কি পার্থক্য রয়েছে সেটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। তো এবারে আমরা এই আধুনিক পর্যায় সূত্র অনুযায়ী যে আধুনিক দীর্ঘ পর্যায় শ্রেণীটা তৈরি হয়েছে সেটা স্ক্রিনে দেখবো, তোমরা দেখো। তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে পর্যায় রয়েছে 7টা, শ্রেণী রয়েছে কিন্তু 18টা। তো এখানে অনেকগুলো প্রশ্ন হয়, যেটা হচ্ছে মাধ্যমিকে এটা প্রায়ই আসে যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে পর্যায় এবং শ্রেণীর সংখ্যা কত। সেক্ষেত্রে উত্তর হবে 7টা পর্যায় 8টা শ্রেণী। যদি বলা হয় যে সংশোধিত মেন্ডেলিভের পর্যায় সারণীতে পর্যায় এবং শ্রেণী সংখ্যা কতগুলি রয়েছে, না সেক্ষেত্রে হবে পর্যায় 7 কিন্তু শ্রেণী হবে 9টি। আর আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কিন্তু পর্যায় সংখ্যা হবে 7, শ্রেণী হবে 18টি। অর্থাৎ 3টি পিরিয়ডিক টেবিলে পর্যায় কিন্তু একই রয়েছে 7টি, কিন্তু শ্রেণীটা চেঞ্জ হয়েছে। মেন্ডেলিভের ক্ষেত্রে 8টি, সংশোধিত মেন্ডেলিভ পর্যায় সারণীর ক্ষেত্রে 9টি, আর আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রে 18টি শ্রেণী। আশা করি বুঝতে পারলে। তো এই যে শ্রেণীগুলো রয়েছে এদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো এই যে প্রথম যে শ্রেণীটা 1 নম্বর শ্রেণী, এইটাকে বলা হয় ক্ষার ধাতুর শ্রেণী, ঠিক আছে। এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর শ্রেণী। আর এই 3 থেকে 11 এই শ্রেণীগুলো হচ্ছে, এই শ্রেণীতে যে মৌলগুলি রয়েছে এগুলোকে সন্ধিগত মৌল বলা হয়। তো এই 12 নম্বর শ্রেণীটা এটা ডি ব্লক এলিমেন্ট মানে হলেও কিন্তু এদেরকে সন্ধিগত মৌল বলা যায় না, এটা একটা বিশেষ কারণে। এটা আমি পরবর্তী যে পার্ট রয়েছে আমার পর্যায় সারণী সেখানে আলোচনা করব। তো 13 নম্বর যে শ্রেণী এটাকে কিন্তু বলা হয় বোরন পরিবার, আর 14 নম্বর শ্রেণীকে বলা হয় কার্বন পরিবার, 15 নম্বরকে নাইট্রোজেন পরিবার বা নিক্টোজেন বলা হয়, 16 নম্বর শ্রেণীকে বলা হচ্ছে অক্সিজেন পরিবার বা চ্যালকোজেন, আর এই 17 নম্বর শ্রেণীকে বলা হচ্ছে হ্যালোজেন, এবং 18 নম্বর শ্রেণী হচ্ছে নিষ্ক্রিয় মৌলের শ্রেণী। তো এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু হয়। প্রশ্ন মূলত কি হতে পারে যে 1 নম্বর শ্রেণীর মৌলগুলিকে ক্ষার ধাতু বলা হয় কেন, বা 2 নম্বর শ্রেণীর মৌলগুলিকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয় কেন, এই ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে। তো সেগুলো আমি একটু একটু করে আলোচনা করে দিচ্ছি। এই যে 1 নম্বর শ্রেণীর মৌলগুলিকে কেন ক্ষার ধাতু বলা যায় সেটা বলছি। দেখো, এই যে 1 নম্বর শ্রেণীতে যে মৌলগুলি রয়েছে, এই যে লিথিয়াম, সোডিয়াম, হাইড্রোজেনকে বাদ দিলাম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলো যে রয়েছে এই মৌলগুলির কিন্তু যোজ্যতা 1, এবং এই মৌলগুলি জলের সঙ্গে বিক্রিয়া করে শক্তিশালী ক্ষার উৎপন্ন করে। সেই কারণে
এই মৌলগুলিকে বলা হয় ক্ষার ধাতু। 2 নম্বর শ্রেণীতে যে মৌলগুলি রয়েছে সেই মৌলগুলির অক্সাইড এবং হাইড্রোক্সাইড তো ক্ষারধর্মী হয়। এরা প্রকৃতিতে যৌগরূপে মাটির সঙ্গে প্রচুর পরিমাণে মিশে থাকে এবং এদের অক্সাইড এবং কার্বনেট মাটির মতো অদ্রবণীয় কঠিন পদার্থ হওয়ায় এদের কিন্তু ক্ষারীয় মৃত্তিকা মৌল বলা হয়। তো আর এই বোরন পরিবার, কার্বন পরিবার তো রয়েছে, এরপরে যে নাইট্রোজেন পরিবারকে এটাকে বলা হয় নিকটোজেন। এই নিকটোজেন কেন বলা হয়? দেখো, নিকটোজেন কথার অর্থ কিন্তু হলো শ্বাসরোধকারী। তো এই শ্রেণীতে যে মৌলগুলি রয়েছে তার বেশ কিছু মৌল কিন্তু শ্বাস প্রশ্বাসে বাধা সৃষ্টিকারী বিষাক্ত গ্যাস তৈরি করে। যেমন ধরো নাইট্রোজেন অ্যামোনিয়া গ্যাস তৈরি করে, ফসফরাস থেকে আমরা ফসফিন গ্যাস পাই। হ্যাঁ, এই যে গ্যাসগুলো এগুলো শ্বাস প্রশ্বাস রোধী গ্যাস। তো এই শ্রেণীর মৌলগুলো যেহেতু অনেকেই বিষাক্ত গ্যাস, শ্বাস প্রশ্বাসে বাধা সৃষ্টিকারী গ্যাস তৈরি করে, সেই কারণে এই শ্রেণীর মৌলগুলোকে নিকটোজেন পরিবার বলা হয়, নিকটোজেন মৌল বলা হয়। 16 নম্বর শ্রেণীর মৌলগুলিকে বলা হয় চ্যালকোজেন। চ্যালকোজেন কথার অর্থটা হচ্ছে আকরিক উৎপাদক। এই শ্রেণীর যে মৌলগুলি রয়েছে তার মধ্যে দেখা যায় যে প্রকৃতিতে অধিকাংশ ধাতুকে তাদের অক্সাইড বা সালফাইড আকারে পাওয়া যায়। এই শ্রেণীতে দেখো অক্সিজেন এবং সালফার রয়েছে। তো প্রকৃতিতে বেশিরভাগ যে মৌল রয়েছে তারা কিন্তু প্রকৃতিতে অক্সাইড বা সালফাইড আকরিক হিসেবে পাওয়া যায়। সেই কারণে এই শ্রেণীর মৌলগুলিকে কি বলা হয়? চ্যালকোজেন। 17 নম্বর শ্রেণীর মৌলগুলিকে হ্যালোজেন কেন বলা হয়? না, হ্যালোজেন শব্দের অর্থ হলো লবণ উৎপাদক। তো গ্রিক শব্দ হ্যালো মানে হচ্ছে লবণ, আর জেন মানে হচ্ছে উৎপন্ন করা। এই হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে লবণ উৎপাদক। তো এই শ্রেণীর যে মৌলগুলি রয়েছে তারা ধাতুর সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে বলেই কিন্তু এদেরকে বলা হয় হ্যালোজেন মৌল। আর এই 18 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো রয়েছে এগুলো প্রত্যেকেই নিষ্ক্রিয় মৌল এবং সেই কারণে এদের এই শ্রেণীকে বলা হয় নিষ্ক্রিয় মৌলের শ্রেণী, বা অনেক ক্ষেত্রে এদেরকে নোবেল গ্যাসও বলা হয়। নোবেল গ্যাস কেন বলা হয়? দেখো, নোবেল শব্দের অর্থ অভিজাত বা উচ্চ বংশীয়। তো অতীতে অভিজাত শ্রেণীর মানুষ সাধারণ মানুষের সঙ্গে সহজে মেলামেশা করত না। একইভাবে পর্যায় সারণীর এই 18 নম্বর শ্রেণীর মৌলগুলির বহিস্থ কক্ষ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় এরা অত্যন্ত স্থিতিশীল ও নিষ্ক্রিয় প্রকৃতির হয়। এরা মানে সাধারণ অবস্থায় অন্য মৌলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অভিজাত মানুষের ন্যায় এদের অমিশ্র স্বভাবের জন্যই এদের কিন্তু নোবেল গ্যাস বলা হয়। আশা করি বুঝতে পারলে। আর 3 থেকে 11 পর্যন্ত যে শ্রেণীর মৌলগুলি রয়েছে এদেরকে তো সন্ধিগত মৌল বলা হয়ে থাকে। হ্যাঁ, এদের একাধিক যোজ্যতা রয়েছে। তাছাড়া এরা রঙিন জটিল যৌগ গঠন করে। এদের ভূমি স্তরে বা স্থায়ী যে জারণ স্তর সেটা কিন্তু ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে, সেই কারণে এরা সন্ধিগত মৌল। তো এই সন্ধিগত মৌলের বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করলাম। এরপরে আমরা এই আধুনিক যে পিরিয়ডিক টেবিল এটার কিছু গুরুত্ব আলোচনা করব এবং কিভাবে মেন্ডেলিফের পর্যায় সারণীর যে ত্রুটিগুলো ছিল সেগুলো কিভাবে সংশোধন করা গেছে বা সেই ত্রুটিগুলো কিভাবে ব্যাখ্যা করা গেছে সেগুলো আমরা এবারে আলোচনা করব। তো প্রথমে যে উপযোগিতা যেটা বলতে হয় সেক্ষেত্রে হচ্ছে কি না, এটা পারমাণবিক ভরভিত্তিক বিন্যাসগত যে ত্রুটি ছিল সেটা সংশোধন করেছিল। কিরকম না, আমরা একটু আগেই আলোচনা করেছি যে মেন্ডেলিফের যে পর্যায় সারণী সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বেশি পারমাণবিক গুরুত্ব মৌল, যেমন যে কোবাল্ট, কম পারমাণবিক গুরুত্ব মৌল নিকেলের আগে স্থান পেয়েছে, বা টেলুরিয়াম এটা আয়োডিনের আগে স্থান পেয়েছে। এই যে বিন্যাসগত যে ত্রুটি
এটা কিন্তু সংশোধন করা গেছে আধুনিক পর্যায় সারণীতে। যেহেতু আধুনিক পর্যায় সারণী আধুনিক পর্যায় সূত্র অনুযায়ী গঠিত, তাই কিন্তু এই সমস্যার সমাধান করা গেছে। দেখো, কোবাল্টের পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু 27 আর নিকেলের পারমাণবিক ক্রমাঙ্ক 28। তাহলে 27 সংখ্যাটা 28 এর চেয়ে ছোট সংখ্যা, সুতরাং কোবাল্ট নিকেলের আগে স্থান পাওয়াটা যুক্তিযুক্ত। তাহলে যেখানে মেন্ডেলিফের পর্যায় সারণী অনুযায়ী, মেন্ডেলিফের পর্যায় সূত্র অনুযায়ী নিকেলের পূর্বে কোবাল্টের স্থান পাওয়াটা পর্যায় সূত্রকে লঙ্ঘন করেছিল, এখানে কিন্তু আধুনিক পর্যায় সূত্র দিয়ে নিকেলের পূর্বে কোবাল্টের স্থান পাওয়াটাকে কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে। যেহেতু কোবাল্টের পারমাণবিক ক্রমাঙ্ক নিকেলের চেয়ে কম, তাই সে নিকেলের আগে স্থান পেয়েছে। আবার টেলুরিয়াম, এটা আয়োডিনের পূর্বে স্থান পেয়েছে। পারমাণবিক গুরুত্বের দিক দিয়ে যদি আমরা বিচার করি তাহলে কিন্তু সেটা পর্যায় সূত্রকে লঙ্ঘন করছে। কিন্তু যদি আমরা পারমাণবিক ক্রমাঙ্কের দিকে তাকাই তাহলে সেক্ষেত্রে দেখব যে টেলুরিয়ামের যে পারমাণবিক ক্রমাঙ্ক সেটা হচ্ছে 52 আর আয়োডিনের পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু 53। তাহলে যেহেতু টেলুরিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক আয়োডিনের চেয়ে কম, তাই সেটি আয়োডিনের পূর্বে স্থান পাওয়াটা যুক্তিযুক্ত। আমরা দীর্ঘ পর্যায় সারণীতে অবস্থানগুলো দেখি। এই দেখো, টেলুরিয়াম এটি আয়োডিনের পূর্বে স্থান পেয়েছে এবং তার স্থান পাওয়াটা যুক্তিযুক্ত, কারণ তার পারমাণবিক ক্রমাঙ্ক আয়োডিনের তুলনায় কম। আবার এই যে কোবাল্ট, কোবাল্ট কিন্তু নিকেলের পূর্বে স্থান পেয়েছে এবং এই স্থান পাওয়াটাও স্বাভাবিক, কারণ আধুনিক পর্যায় সূত্র অনুযায়ী নিকেলের পারমাণবিক ক্রমাঙ্ক কোবাল্টের চেয়ে বেশি, সেই কারণে কোবাল্টের পরে নিকেল স্থান পেয়েছে। দ্বিতীয় যে ত্রুটিটা সংশোধন হয়েছে সেটা হচ্ছে আইসোটোপের অবস্থানজনিত ত্রুটি। দেখো, পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানোর জন্য আইসোটোপের আলাদা আলাদা স্থান দেওয়া উচিত ছিল, কিন্তু আইসোটোপগুলিকে যেহেতু একই ঘরে রাখা হয়েছে, সেই কারণে এটা একটা ত্রুটি হিসাবে দেখানো হয়েছিল মেন্ডেলিফের পর্যায় সূত্রের এবং পর্যায় সারণীতে। তো এক্ষেত্রে যেহেতু আধুনিক পর্যায় সূত্র পারমাণবিক ক্রমাঙ্ককে প্রাধান্য দিয়েছে, সেই হিসাবে কিন্তু বলা হচ্ছে কি না, আইসোটোপ গুলোর পারমাণবিক ভর আলাদা হলেও যেহেতু আইসোটোপ গুলির পারমাণবিক ক্রমাঙ্ক একই, তাই তাদেরকে একটি ঘরে স্থান দেওয়া যুক্তিযুক্ত। তৃতীয় যে সমস্যার সমাধান সেটা হচ্ছে কি না, বিভিন্ন ধর্ম বিশিষ্ট মৌলের একই শ্রেণীতে এবং সমধর্মী মৌলের ভিন্ন শ্রেণীতে স্থানজনিত ত্রুটি, এটাও কিন্তু সংশোধন করা গেছে। দেখো, ম্যাঙ্গানিজ এবং ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই হ্যালোজেন মৌলের মধ্যে কোনো রাসায়নিক ধর্মের মিল ছিল না, মিল নেই। তা সত্ত্বেও কিন্তু মেন্ডেলিফের পর্যায় সারণীতে সপ্তম শ্রেণীতে অর্থাৎ একই শ্রেণীতে স্থান পেয়েছিল। কিন্তু আধুনিক পর্যায় সূত্র অনুযায়ী যখন এই দীর্ঘ পর্যায় সারণী তৈরি করা হলো, সেক্ষেত্রে কিন্তু হ্যালোজেন মৌলগুলির সঙ্গে ম্যাঙ্গানিজের অবস্থান কিন্তু একই শ্রেণীতে নেই। আলাদা, সম্পূর্ণ আলাদা ধর্ম বিশিষ্ট এই মৌলগুলি এবং এদের সম্পূর্ণ আলাদা শ্রেণীতে কিন্তু স্থান দেওয়া গেছে। দেখো, এখানে 17 নম্বর শ্রেণীতে শুধুমাত্র হ্যালোজেন মৌলগুলি রয়েছে, এর সঙ্গে অন্য কোনো মৌলের, অন্য কোনো ধর্মের মৌল নেই। এবং যে ম্যাঙ্গানিজের কথা আমরা বলেছিলাম, এরকম ম্যাঙ্গানিজ সে কিন্তু একটি আলাদা শ্রেণীতে রয়েছে। সুতরাং ম্যাঙ্গানিজ এবং হ্যালোজেন এরা যে একই শ্রেণীতে ছিল, অর্থাৎ এই যে দেখো সপ্তম শ্রেণীতে ম্যাঙ্গানিজ এবং হ্যালোজেন এরা একই শ্রেণীতে ছিল, এখানে কিন্তু আলাদা শ্রেণীতে রয়েছে। হ্যালোজেন গুলো রয়েছে 17 নম্বর শ্রেণীতে আর ম্যাঙ্গানিজ রয়েছে 7 নম্বর শ্রেণীতে। সুতরাং এই অবস্থানজনিত যে ত্রুটি ছিল সেটাও সংশোধিত হয়েছে। চতুর্থ যে পয়েন্ট সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর অস্বাভাবিক বিন্যাসগত ত্রুটি সংশোধন। বিষয়টা কিরকম না, এই অষ্টম শ্রেণীতে মেন্ডেলিফের পর্যায় সারণীতে 3টি করে মৌল ছিল প্রত্যেকটা পর্যায়ে। এটা কিন্তু এই যে সজ্জা রীতিটা, এটা কিন্তু পর্যায় সারণীর মূল যে ধারাবাহিকতা সেটাকে নষ্ট করেছে। কিন্তু আধুনিক পর্যায় সারণীতে এরকম কোনো ত্রুটি নেই, এখানে প্রত্যেকটা মৌলকে আলাদা আলাদা শ্রেণীতে এবং আলাদা আলাদা ঘরে স্থান দেওয়া হয়েছে। পঞ্চম সেটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। দেখো, হাইড্রোজেনের
তো একটা বিতর্কিত অবস্থান ছিল যে হাইড্রোজেন যেহেতু ক্ষার ধাতু এবং হ্যালোজেন মৌলের মতোই রাসায়নিক ধর্ম বৈশিষ্ট্য প্রকাশ করে, তো সেহেতু একে কোথায় স্থান দেওয়া যাবে? তো হাইড্রোজেনকে এখানে 1 নম্বর পর্যায়ে স্থান দেওয়া হয়েছিল। তো এক্ষেত্রে দীর্ঘ পর্যায় সারণীতে এখানেও কিন্তু 1 নম্বরে রাখা হয়েছে। তবে তার পেছনে যুক্তিটা এটাই, যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক 1 আর আধুনিক দীর্ঘ পর্যায় সারণী পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী সাজানো হয়েছে, তাই পারমাণবিক ক্রমাঙ্ক 1 হওয়ার কারণে একে কিন্তু 1 নম্বর ঘরে স্থান দেওয়া যুক্তিযুক্ত। তো এইগুলো মূলত আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর উপযোগিতা, এবং এর মাধ্যমে কিন্তু মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটিগুলো সংশোধিত হয়েছে। তো এত কিছু পরেও কিন্তু আধুনিক দীর্ঘ পর্যায় সারণীও যে ত্রুটি মুক্ত এটা বলা যায় না, এখানেও কিন্তু অনেকগুলো সীমাবদ্ধতা রয়েছে। সেগুলো এবারে আমরা ধাপে ধাপে আলোচনা করব। দেখো, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী ত্রুটি বললে যেটা প্রথম বলতে সেটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। যতই হাইড্রোজেন সম্বন্ধে বলা হোক না কেন যে তার পারমাণবিক ক্রমাঙ্ক 1, তাই 1 নম্বর ঘরে স্থান দেওয়া হয়েছে, কিন্তু হাইড্রোজেনের যে রাসায়নিক ধর্ম বৈশিষ্ট্য সেটাকে তো আর পাল্টে ফেলা যায় না। ক্ষার ধাতুর সঙ্গে যেমন তার মিল রয়েছে, আবার হ্যালোজেন মৌলের সঙ্গেও কিন্তু মিল রয়েছে। সুতরাং যেহেতু 2 ধরনের মৌলের বৈশিষ্ট্য একটি মৌলের ভেতরে রয়েছে, তাহলে এই মৌলটিকে কোনো একটি নির্দিষ্ট ঘরে স্থান দেওয়া কিন্তু যায় না। এটা কিন্তু খুবই কঠিন ব্যাপার। তো 1 নম্বর ঘরে স্থান দিলেও কিন্তু এটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে একই মৌলের ভিন্ন ভৌত ধর্ম বিশিষ্ট আইসোটোপের একই ঘরে স্থান। অর্থাৎ দেখো, একটি মৌলের অনেকগুলো আইসোটোপ থাকতে পারে, কিন্তু আইসোটোপগুলির ভৌত ধর্ম যে একই হবে এমন কিন্তু নিশ্চয়তা নেই। কিন্তু এই ভিন্ন ধর্ম বিশিষ্ট আইসোটোপ তারা একই মৌলের হওয়ায় তাদেরকে একই জায়গায় স্থান দেওয়া হয়েছে, কারণ তাদের পারমাণবিক ক্রমাঙ্কগুলো একই। কিন্তু ভৌত ধর্ম আলাদা হওয়া সত্ত্বেও তাদেরকে আলাদা শ্রেণীতে কিন্তু রাখা যায়নি। যেমন উদাহরণ হিসাবে যদি বলি, হাইড্রোজেন এবং যে কার্বনের যে আইসোটোপ গুলো, এগুলোর কিন্তু ভৌত ধর্মের অনেক পার্থক্য রয়েছে। যেমন প্রোটিয়ামের সঙ্গে ডয়টেরিয়ামের ভৌত ধর্মের কিন্তু অনেক পার্থক্য রয়েছে। তো এটা একটা সীমাবদ্ধতা। তৃতীয় হচ্ছে হিলিয়ামের ব্যতিক্রমী অবস্থান। দেখো, হিলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 2, তাহলে সুতরাং একে 2 নম্বর শ্রেণীতে রাখা উচিত ছিল, যেহেতু পর্যায় সারণী আধুনিক দীর্ঘ পর্যায় সারণী পারমাণবিক ক্রমাঙ্কের ক্রমবর্ধমানে সাজানো হয়েছে, কিন্তু একে কিন্তু রাখা হয়েছে নিষ্ক্রিয় গ্যাসে বা 18 নম্বর শ্রেণীতে। এখন 18 নম্বর শ্রেণীতে তো রাখতেই হবে, কারণ যেহেতু এর রাসায়নিক ধর্ম বৈশিষ্ট্য নিষ্ক্রিয় গ্যাসের মতো, তাই একে নিষ্ক্রিয় গ্যাসগুলির সঙ্গে একই জায়গায় কিন্তু স্থান দিতে হবে। সুতরাং এর 18 নম্বর শ্রেণীতে স্থানটা কিন্তু যুক্তিযুক্ত, কিন্তু এটা পর্যায় সূত্র অনুযায়ী হিলিয়ামের এই অবস্থান এটা কিন্তু বিরুদ্ধাচরণ করছে, অর্থাৎ পর্যায় সূত্রকে লঙ্ঘন করছে। তাছাড়া ল্যান্থানোয়েড ও অ্যাক্টিনয়েড যে মৌলসমূহ রয়েছে, এগুলোকে মূল যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী রয়েছে মূল অংশে কিন্তু স্থান দেওয়া যায়নি। একে মূল অংশের নিচে আলাদা করে 14টি ঘরে 28টি ঘরে স্থান দেওয়া হয়েছে। এই ভিডিওতে মোটামুটি ভাবে আমি পর্যায় সারণী তৈরির পেছনে যে ঐতিহাসিক পটভূমি ছিল, কোন কোন বিজ্ঞানীর অবদান কতটা ছিল, সেগুলো আলোচনা করলাম, এবং সেই সাথে সাথে বিভিন্ন যে পর্যায় সারণীগুলো আমরা পেয়েছি বিভিন্ন সময়ে, সেগুলোর উপকারিতা, ত্রুটি ইত্যাদি আলোচনা করলাম, এবং কিভাবে আজকের এই আধুনিক পর্যায় সারণী তৈরি হলো সবকিছুই কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। আশা করি সবকিছু বুঝতে পেরেছো তোমরা। তো এই বিষয়গুলো ছাড়াও কিন্তু পর্যায় সারণীতে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো।
তো ততক্ষণ তোমরা ভালো থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।